সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন রিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক আমাদের সঙ্গে রয়েছেন সাবেক সংসদ সদস্য, রাজনৈতিক বিশ্লেষক গোলাম মোল্লা রনি। স্বাগত আপনাকে রনি। আর রয়েছেন মঞ্জুরুল ইসলাম, নির্বাহী সম্পাদক বাংলাদেশ প্রতিদিন। অনেক ধন্যবাদ আপনাকে আসার জন্য। গোলাম মোল্লা রনি, আপনি জানেন যে কয়দিন মাত্র এক সপ্তাহ বাদেই নির্বাচন। তো কেমন হবে এই নির্বাচন, এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা কৌতূহল আছে। টকশোগুলোতেও কৌতূহল আছে। তো যেহেতু আপনি রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন, আপনার দৃষ্টিতে নির্বাচন কমিশন কতটা স্বাধীন, কীভাবে নির্বাচন কমিশন সক্ষম কিনা এত বড় একটা নির্বাচন আয়োজন করা হয়েছে, কিন্তু এটা ঘরে তো ফসলটা তুলতে হবে, সেটা কতটুকু সক্ষম আপনি মনে করেন? এই জন্য আমার প্রশ্নটা হচ্ছে, কেমন হবে নির্বাচন? প্রথমত যে আজকের এই আমরা যখন টকশোটা করছি, আজকে রাত্রিতেই পবিত্র লাইলাতুল বরাত। আমরা যারা ধর্ম বিশ্বাসী, আমরা বিশ্বাস করি যে এই সময়টিতে আগামী 1 বছর আমাদের তকদিরের লিখন ঘটবে। আপনার অনুষ্ঠানের মাধ্যমে মহান আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের একটা সুন্দর নির্বাচন দেন, সুন্দর একটা গণতন্ত্র উপহার দেন, আর আমাদের দেশের জন্য যেটি ভালো হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন সেটিই করেন। যেভাবে শেখ হাসিনার যে বিরাট জগদ্দল পাথরের মতো শাসন, আমরা সবাই যখন আশা হারিয়ে ফেলেছিলাম কিছু হবে না, সবাই যার যার মতো করে, ঠিক সেই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন কি ঘটালেন যে ঘটনার ফলে জুলাই আগস্টের এত বড় একটা বিপ্লব হলো। ফলে আমাদের যে ক্ষুদ্র জ্ঞান, আপনার আমার যে ক্ষুদ্র জ্ঞান, সেই ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী 12 তারিখের নির্বাচনটা কেমন হবে একটু যদি বিচার করতে যাই, বিশ্লেষণ করতে যাই, স্টিল ইউ আর ফাইন্ডিং এ হিউজ প্রবলেম। অসংখ্য সমস্যা দেখতে পাচ্ছি, যেখানে দৈনন্দিন যে আইন শৃঙ্খলার যে রেটিং, আমার জানা মতে গত 17 মাসে এটার যে অবনতিটা হয়েছে, এটা আমি আমার জীবনে দেখিনি কখনো। এটা কেবলই মাত্র যে আইন শৃঙ্খলার যে চুরি ডাকাতি রাহাজানি বেড়েছে তা নয়, প্রত্যেকটা মানুষের আতে ঘা দিয়েছে। সমাজে যিনি বিত্তশালী তিনি ভয় পাচ্ছেন, বোধহয় তার বিত্ত যে কেউ ছিনিয়ে নিতে পারে। যিনি সম্মানিত তিনি ভয় পাচ্ছেন, আমার সম্মান যে কোনো সময় লাঞ্ছিত অপমানিত হতে পারে। যিনি পুলিশ তিনি মনে করছেন যে আমি বোধহয় নিজের নিরাপত্তাটাই আগে আমার দেখা উচিত। এরকম একটা বিশৃঙ্খলা অবস্থা গেল আইন শৃঙ্খলা। 2 নম্বর হলো যে পুরুষ এবং একটা রাষ্ট্র, এটার মেরুদণ্ড হলো অর্থ। অর্থ যদি না থাকে আর কোনো কিছু থাকে না। এই মুহূর্তে আমরা অ্যাজ এ নেশন হিসেবে ইতিহাসের সবচাইতে একটা ক্রান্তিকাল পার করছি অর্থনৈতিকভাবে। প্রত্যেকটা মানুষের মধ্যেই অভাববোধ যা হয়েছে আমরা সবাই জানি। 3 নম্বর হলো যে আমরা এই মুহূর্তে কার্যত বন্ধুহীন। ইন্টারন্যাশনালি বর্তমান যে সরকার আছে সেই সরকারের কৌশলগত কোনো বন্ধু নেই। এখন বিএনপির সঙ্গে চীনের ভালো সম্পর্ক বা অন্য 10টা রাষ্ট্রে ভালো সম্পর্ক আছে, সেটা বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে 10টা রাষ্ট্রে ভালো সম্পর্ক আছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সঙ্গে কৌশলগত সম্পর্ক রয়েছে, এরকম ভালো কোনো সুখবর জানা নাই। এরপরের যে বিষয়টা হলো আমাদের জুডিশিয়ারি, মিলিটারি, তারপরে সিভিল সার্ভিস, এদের সঙ্গে সবসময় একটা পারস্পরিক বোঝাপড়া থাকে। কেউ সুপ্রিয়ার, কেউ ইনফেরিয়ার, মাঠে গিয়ে কেউ একসাথে কাজ করে। কিন্তু গত 17টি মাসে এই প্রশাসনগুলো একত্রে কাজ করে সরকারের কোনো ভালো উদ্যোগকে তারা বাস্তবায়ন করতে দিয়েছে, বিরোধী দলের বা ইভেন যারা আছে তাদেরকে কোনো ফ্লোর দিয়েছে, আমি এটা দেখিনি। মানে যেটা আমি বলতে চাই, এইভাবে আমি 100টা বলতে পারবো যে এইরকম অবস্থাতে নির্বাচনের যে দিনটি, এটি থাকবে আমাদের সব দিক থেকে এক্সট্রিম। আমাদের চিন্তা, চেতনা, কর্ম, রাগ, ক্রোধ, কাম, ভালোবাসা, লোভ, লালসা, সব কিছুর এক্সট্রিম। ওই দিনই আমাকে ওটা পেতে হবে। আমি যাকে সমর্থন করি, যাকে ভোট দিতে চাই, তাকে আমার এমপি বানাতে হবে। আর আমি নিজে যদি এমপি হতে চাই, তাহলে আমাকে এমপি হতেই হবে। এই জায়গাটাতে একটা সার্কিট ব্রেকার তৈরি করার জন্য রাষ্ট্রের যে শক্তি দরকার, সেই শক্তিটা নেই। না থাকার কারণে ওই দিন যদি অলৌকিক কিছু ঘটে, যে কারণে আমি এই বক্তব্যের শুরুতে আল্লাহ সহযোগিতা চাইলাম, যে আল্লাহ যদি আমাদেরকে দয়া করেন যে ওই দিন মানুষের মন ভালো করে দেন, যে না আমরা আজকে জাল ভোট দেবো না, আমরা আজকে গণ্ডগোল করবো না, প্রতিপক্ষের সাথে রাগ দেখাবো না, ক্রোধ দেখাবো না, সম্মানিত মানুষকে অসম্মান করবো না, আমি সুন্দর মতো ভোট দিয়ে তারপর চলে যাব। যারা ভোট গণনা করবেন তারা বলবে আমরা মিথ্যা কথা বলবো না, মিথ্যা ফল তৈরি করবো না, মিথ্যা ঘোষণা করবো না, এই ভোট কেন্দ্রের নিয়ম অনুযায়ী যেভাবে জনগণের আশা আকাঙ্ক্ষা সেইভাবে সব কাজ করে যাব। আচ্ছা গেল। এরপরে টিউনো সাহেবের ইমান আসতে হবে, ডিসি সাহেবের ইমান ভালো হতে হবে। আবার সেই ইমান অনুযায়ী নির্বাচন কমিশনের যে ফলাফল আসবে, ইলেকশন কমিশন তারাও যথেষ্ট ইমানদার হবেন যে না আল্লাহ আমাদেরকে একটা আমানত দিয়েছেন। কিয়ামতের ময়দানে আমি, এখানে তো সবাই
বয়স্ক মানুষ, কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে কী জবাব দেব? কাজেই জীবন থাকতে আমি কোনো অবস্থাতেই কোনো ম্যানিপুলেশনে যাব না। তো সেক্ষেত্রে তো ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে বলেছেন যে সারা পৃথিবীকে চমকৃত করে দেওয়ার মতো একটা ইলেকশন তিনি করতে যাচ্ছেন, সেটা হতে পারে যদি অলৌকিক কোনো ঘটনা ঘটে। কিন্তু আমাদের যে ক্ষুদ্র জ্ঞান, এখন আজকের দিন পর্যন্ত আমরা যা দেখছি, প্রতিটি মানুষ যার যার অবস্থানে রাগ হয়ে যাচ্ছে। আমি আমিরে জামাতের এত রাগ কখনো দেখিনি। জামাতের অনেক প্রার্থী তারাও রাগ হচ্ছেন, ভীষণ রকম রাগ হচ্ছেন। আমরা তাদেরকে জানি যারা মুসকে মুসকে হাসে, মানুষের সাথে হ্যান্ডশেক করে, তারপরে সে কুলাকুলি করে, পকেটে আতর থাকলে এটা তো আপনি জানেন যে রেগে গেলে মানে রেগে যান মানে হেরে গেলে হেরে যায়। হয়তো তো তারা করে কি, পকেটে মঞ্জু সাহেবের সঙ্গে দেখা হলো, পকেট থেকে একটু আতর বের করে সে দিল, লাগিয়ে দিল। মঞ্জু সাহেব বলে, খুব সুন্দর তো হুজুর আতর। তো বললো যে পছন্দ হয়েছে, নেন, বলে তার হাতের মধ্যে আতরের বাক্সটা দিয়ে দিল। এইটা তাদের অবস্থা। সেই আতর থেকে বের হয়ে এখন হ্যাং করেঙ্গা, ধ্যাং করেঙ্গা, মেরে ফেলেঙ্গা, জিব্বা টেনে ছিঁড়ে ফেলেঙ্গা, এই যে কথাগুলো বলছে, মানে এগুলো নিয়ে না আমাদের ভয় হচ্ছে। ভয় হচ্ছে এর কারণ হলো, যদি আমরা জামাতকে দুর্বল মনে করি, দুর্বলের অত্যাচার এবং রেগে যাওয়া মারাত্মক বিপত্তি ডেকে নিয়ে আসে। আর যদি আমরা মনে করি যে না, তাদের গুপ্ত শক্তি আছে, অন্তর্নিহিত শক্তি আছে, যেটা আমরা বুঝতে পারছি না, তো সেক্ষেত্রে যে তাদের রাগ হয়ে যাওয়া, এটা আমাদের পতন ডেকে নিয়ে আসবে। কোন দিকে যাব বলেন? অনেক ধন্যবাদ। গোলাম মোল্লা রনির একটা তাত্ত্বিক বিশ্লেষণ শুনলাম, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। রনি ভাই যে কথা বলেছেন যে অনেকগুলা যদি এটা হতো, যদি এটা হতো, যদি এটা হতো, এটা হলো, এটা যদি হতো তা আমরা সবাই কিন্তু খুশি হতাম যে আমাদের দেশটা দুধের নহরে ভেসে যাচ্ছে, এরকম একটা অবস্থা কিন্তু হতো। কিন্তু আমি রনি ভাইকে একটু গ্যারান্টি দিতে চাই যে উনি যেটার প্রত্যাশা করছেন একটাও হবে না। ইন্নালিল্লাহ। তাই? একটাও, আলহামদুলিল্লাহ, একটাও হবে না। আমি 3বার বলছি, একটাও হবে না। কারণ যারা নির্বাচন করছে তাদের কেউই পরাজিত হবে এই মানসিকতা কারোই নাই। সবাইকে জিততে হবে, জেতার জন্য যা যা করা দরকার সবই করতে হবে। রনি ভাই আজকে শবে বরাতের সবার মানে মঙ্গল কামনা করেছেন, কিন্তু আজকে প্রার্থীরা বুক ভাসায় ফেলবেন মানে চোখের পানিতে, যে আল্লাহ যেন তাকে বিজয়ী করে। কিন্তু আল্লাহর কাছে যদি বিজয়টা চায়, আল্লাহ হয়তো যাকে যেটা দেওয়ার সেটাই তো, কারণ আল্লাহ তো সর্বজ্ঞানী এবং সর্বদাতা, তিনি তো জানেন কাকে কি দিতে হবে। তো সেই জায়গাটায় আল্লাহ নিশ্চয়ই ভালো জায়গায় ভালো জিনিসটা দিবেন, সেটাও আমরা প্রত্যাশা করি। কিন্তু আমার একটা প্রশ্ন হলো, আপনি নিশ্চয়ই কয়েকদিন আগে খেয়াল করেছেন যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ভোটের টার্ন আউট 55% হবে। এই জ্যোতিষী কিভাবে হইল? ওনার কাছে এমন কি মেশিন আছে যেই মেশিনে উনি আগেই গুনে বলে দিলেন ভোটের টার্ন আউট 55% হবে? ওনার প্রত্যাশা আর কি না, ওনার প্রত্যাশা না, এই জায়গাটা কনফিডেন্সও না। আমি বলবো এই জায়গাটা ওনার এক্সপিরিয়েন্স। কারণ 2008 সালের যেই হোয়াইট কলার জালিয়াতি হয়েছিল নির্বাচনে, সেই নির্বাচনের সময় তিনি পররাষ্ট্র সচিব ছিলেন, সেই মেকানিজম তিনি জানেন, সেই এক্সপিরিয়েন্স থেকে তিনি বলেছেন। না হলে ভোটের দিন বাকি আছে, আমি পররাষ্ট্র উপদেষ্টা বলে দিলাম 55% টার্ন আউট হবে, এবং কোনো মানে এমনও না 0.1% এমনও না, একদম রাউন্ড ফিগার বলে বা কাছাকাছি, একদম রাউন্ড ফিগার বলে দিলেন। রাউন্ড ফিগার বলে দেওয়া মানে হলো, আমি বলবো যে 2008-এর নির্বাচনে আগে সিট নির্ধারণ হয়েছিল, তারপরে নির্বাচন হয়েছিল, যেটা পরবর্তী সময়ে বেগম জিয়ার বলছিলেন, যেটা মরিয়াটি রিপোর্ট দিয়েছিল স্টেট ডিপার্টমেন্টে, যে বেগম জিয়ার সাথে খন্দকার দেলোয়ার এবং মুজাহিদ এবং এটিএম আমিন দেখা করেছিল। তো সেই সময় কিন্তু বেগম জিয়া বলছিলেন যে আমি নির্বাচনে যাব না, নির্বাচনে গেলে আমরা পাবো 30টা, আপনারা পাবেন 3টা। নির্বাচনের পরে তো বেগম জিয়ার কথাই ঠিক হলো, বিএনপি 30টা পেয়েছিল। তো যেই নির্বাচন হওয়ার আগে প্রার্থী জানে বা দলীয় প্রধান জানে সে কয়টা পাবে, তো সেই নির্বাচনে তো উনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় রিলেটেড সব কিছু তো উনি ডিল করছেন। আমি বিস্মিত হয়েছি। ওই নির্বাচনে আরেকজন কারিগর কিন্তু সরকারি আছে। হ্যাঁ, আরেকজন কারিগর তো নামই বলা যায়। আপনার ধরেন ওই নির্বাচন অনেকেই আছে, শুধু উনি না, অনেকেই আছে। যেমন এখনকার যে আইজিপি, উনি এসবি চিফ ছিলেন। এখনকার যে হোম মিনিস্টার, পররাষ্ট্র উপদেষ্টা, উনি গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন। স্বরাষ্ট্র
স্বরাষ্ট্র উনি একটা গুরুত্বপূর্ণ উনি ছিলেন পিএসও। হ্যাঁ, উনি গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন। তো সকল মেকানিজমে যারা যারা ছিল ব্রিগেডের ওই সময়, শাখাত তো এবং ব্রিগেডের শাখাওয়াত সাহেব ইলেকশন কমিশনে ছিলেন। তো সকল মানে হোয়াইট কলার জালিয়াতি ওই সময় যেটা হয়েছে, সেই জালিয়াতির আরেকজন এক্সপেরিয়েন্স, ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, তিনিও হ্যাঁ আছেন, তিনিও উপদেষ্টা। তিনিও আছেন। তো সেই জায়গাটায় উনি 55% যখন বললেন, তো এখন আরেকটু যদি বলে দিতেন যে কে কোন দল অথবা কোন জোট কত পার্সেন্ট পাবেন, তখন হয়তো মানুষের কষ্টটা কম হইতো, বুঝতে পারতো যে কোন দল কত পার্সেন্ট। মানে ভোটের আগেই রেজাল্ট হয়ে যেত। ভোটের আগেই রেজাল্টটা হয়ে যেতে পারতো। আরেকটা বিষয় হলো যে এবারের ভোটটা হবে নারী ভোটার কে কত কেন্দ্রে আনতে পারবে। নারী ভোটারদের একটা বিরাট অঙ্ক, কিন্তু অনেকে বাড়ি বাড়ি যাচ্ছে, ঘরে ঘরে যাচ্ছে, কোরআন শরীফ নিয়ে প্রতিজ্ঞা করাচ্ছে, মোবাইল নাম্বার নিচ্ছে, এনআইডির ফটোকপি নিচ্ছে। তো নারী ভোটার যদি ক্যাম্পে না আনতে পারে, ভোট কেন্দ্রে না আনতে পারে, এবং ভোটারদেরকে যদি ধরে ধরে ভোট কেন্দ্রে না আনতে পারে, যেই দল আনতে পারবে তাদের পক্ষে রেজাল্ট বের করে আনা সম্ভব। আমাদের দেশে এই পর্যন্ত 54 বছরে আমরা 3টা মার্কা ভোট দেখেছি। একটা মার্কা হলো নৌকা, একটা ধানের শীষ, একটা লাঙ্গল। এই 3টা মার্কা কিন্তু জনপ্রিয় মার্কা। নৌকাটা এখন নাই, ধানের শীষ আছে, এবং লাঙ্গলটা আঞ্চলিক মার্কা হয়ে গেছে। তো ধানের শীষের সাথে এবার প্রতিযোগিতা করতেছে ধানের শীষের এক সময়ের সমমনা দাঁড়িপাল্লা। তো মার্কাও কিন্তু একটা ফ্যাক্টর মানুষের ভোট দেওয়ার জন্য। আওয়ামী লীগ যে নৌকা মার্কাটা মার্কা হিসেবে নিয়েছিল নির্বাচনের, এটা কিন্তু শুধু মার্কা না, এটা বাংলাদেশের এই অঞ্চলের মানুষের কাছে একটা পরিচিত জিনিস ছিল। সে কারণে মানুষ যাতে সহজে এটা বুঝতে পারে, সে কারণে। এখন নৌকা মার্কা যেহেতু নাই, লাঙলও নাই, ধানের শীষ মানুষের কাছে একটা জনপ্রিয় মার্কা। এই ধানের শীষটা এই পর্যন্ত 3বার প্রধানমন্ত্রী হয়েছে বেগম খালেদা জিয়া, রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন ধানের শীষের। সত্তার সাহেব হয়েছেন। তো এখন যেই ধানের শীষের এখনকার যে অবস্থাটা, এই এখনকার অবস্থাটা কিন্তু জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে ইমেজ, সেই ইমেজের উপর ভিত্তি করে কিন্তু এখনকার ধানের শীষ, এখনকার বিএনপি, সেই ইমেজটাকেই কিন্তু তারেক রহমান সামনের দিকে নিয়ে যাচ্ছে। এখন এইটা যদি বিএনপির নেতাকর্মীরা, বিএনপির তারেক রহমান কিন্তু বলছেন যে নির্বাচনটা খুব কঠিন হবে, অন্য সময়ের মধ্যে নির্বাচন হবে না। তারেক রহমান যতটা নির্বাচন কঠিন মনে করছেন, বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ততটা কঠিন আমার কাছে লাগছে না। কারণ তাদের মধ্যে কেমন জানি একটা নাকে তেল দিয়ে ঘুমানোর মতো ভাব চলে আসছে, যে আমরা তো জিতবই, আমরা তো সরকার গঠন করবই, এরকম একটা ভাব চলে আসছে। যেই ভাবের কারণে কিন্তু 91-এর নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের মধ্যেই ভাবটা চলে আসছিল। আওয়ামী লীগের কোনো কোনো নেতা স্যুট টুট মসজিদপুট বানাই ফেলছিল, পরে কিন্তু উল্টে গেছিল। ওরকম একটা ভাব আমি বিএনপির মধ্যে এখন দেখতেছি, বিএনপির মাঠ লেভেলের নেতাকর্মীদের মধ্যে। সুতরাং এই নির্বাচনটা তারেক রহমান যেটা বলছে কঠিন হবে, আসলে এই নির্বাচনটা কঠিন হবে। অনেক ধন্যবাদ। না, যেটা আমি শুরুতেই আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে নির্বাচন কমিশন কতটা স্বাধীন এবং নির্বাচন করতে সক্ষম কিনা। প্রথমত কাগজ কলমে তো অনেক স্বাধীন, অনেক স্বাধীন। এবং আমি মনে করি আমাদের নির্বাচন কমিশনারের যে ক্ষমতা রয়েছে, লিগ্যাল যে পাওয়ার রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইনহ্যারিট কতগুলো পাওয়ার রয়েছে, ইনহ্যারেন্ট কতগুলো পাওয়ার রয়েছে। ইনহ্যারিট এবং ইনহ্যারেন্ট, তার সঙ্গে সঙ্গে জুলাই আগস্ট বিপ্লবের চেতনার ফলে যেটা স্পিরিট তৈরি হয়েছে গণতন্ত্রের পক্ষে, তো তারা চেষ্টা করলে অনেক কিছু করতে পারবেন। ভারতের সেই যে মিস্টার সেশনের চাইতেও বড় কিছু করতে পারেন যদি তারা চেষ্টা করেন। এখন সেটা বাস্তবিকে তিনি কতটা করতে পারবেন না পারবেন, সেটা ব্যক্তির উপর, পরিবেশ প্রকৃতির উপর নির্ভর করে। কিন্তু এখানে আমার কাছে যে সমস্যাটা মনে হচ্ছে সেটা হলো অনেকগুলো নাটক হচ্ছে, সিনেমা, ছায়াছবি হচ্ছে, যেগুলোর সঙ্গে আসলে রাজনীতির আমি ইতিপূর্বে কখনো এই জিনিসগুলো দেখিনি। যেমন ধরুন তারেক রহমান সাহেবকে রাতারাতি এখন যে প্রাইম মিনিস্টারের প্রোটোকল দেওয়া হচ্ছে, এটা আবার তার প্রতিপক্ষ খোঁটা দিচ্ছে। এখন যদি আপনি বাস্তবতা ধরেন, দিল্লিতে ধরেন, এখন নরেন্দ্র মোদী বা অমিত শাহ তারা ক্ষমতা আছে, কিন্তু রাহুল গান্ধী কিংবা কংগ্রেসের সোনিয়া গান্ধী তারা যে জেড ক্যাটাগরির ব্ল্যাক ক্যাট সিকিউরিটি পায়, সেটা তো অমিত শাহ পান না। এখন ওটা হলো যে কোনোভাবে এখন আমাদের দেশে তারেক রহমান সাহেবের
যে জনপ্রিয়তা, তার জীবন, তার যৌবন, তার ফিরে আসা, তার এনিমিটি, তাকে কেন্দ্র করে যা কিছু আছে, ফলে রাষ্ট্র তাকে সিকিউরিটি দিতেই পারে। এবং এটা প্রথম দিকে কেউ কিন্তু আপত্তি করেনি, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে এটাকে নিয়ে অল অন এ সাডেন রাজনীতি হচ্ছে এই সময়টিতে। এবং আপনি দেখুন যে জামাতের একজন শীর্ষ প্রার্থী, যিনি কিনা তারেক রহমান সাহেবের প্রতিদ্বন্দ্বী, তিনি ক্যান্টনমেন্টে ঢুকতে চাচ্ছিলেন, এবং তাকে যখন ঢুকতে দেওয়া না হলো তিনি কিন্তু মেজাজ হারিয়ে ফেলেছেন। না, কি অস্ত্র নিয়ে ঢুকতেছিলেন? তো অস্ত্র নিয়ে ঢুকতে চেয়েছেন, এবং আর অস্ত্র নিয়ে কেন তিনি ঢুকতে পারবেন না? আমার একটা ব্যাপার হলো যে আপনি তো আমাকে অস্ত্র দিয়েছেন, বৈধ অস্ত্র দিয়েছেন, তো একজন সেনাবাহিনীর কর্মকর্তার কাছে যেমন তার অস্ত্রটা বৈধ, আমার কাছে তো আমার লাইসেন্স করা অস্ত্র, আমি কেন ঢুকতে পারবো না? বলেন। ক্যান্টনমেন্টের যে আইন আছে সেই সেই আইন আছে, বাট যেটা আছে সেটা আইনটা হলো ভূতাপেক্ষা আইন। কিন্তু আপনার এই আইনে একজন অস্ত্রধারী যিনি আছেন, আমার যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটি আমার ক্যান্টনমেন্টের মধ্যে কর্তৃপক্ষ 100% এনশিওর না করলে আমি কেন আমার বৈধ অস্ত্র ছাড়া সেখানে যাবো? ইলেকশনের সময় আপনি তাকে অস্ত্র দিয়েছেন, তাকে গানম্যান দিয়েছেন, আর সেই গানম্যান নিয়ে তার নির্বাচনী এলাকায় সে প্রচার করতে পারবে না ক্যান্টনমেন্ট বলে, এটা একটা বৈষম্য হয়ে গেল না? কেন এই কাজটা সে করবে না? গেল এক। 2 নম্বর হলো যে সে তো যে জিনিসটা বলছে যে আমি এখানে গাড়ি থেকে নামলাম, তারপর শেষে আপনি আমার অস্ত্র চেক করলেন, সমস্ত কিছু চেক করলেন। হয়রাস আমার অপোনেন্ট যখন আসেন, তাকে গাড়ি থেকে নামাতে দূরের কথা, তার 5 নম্বর 6 নম্বর গাড়ি দেখলেই তো আপনি সেলুট দিতে দিতে মরে যান, তার পিছনে ছুটার জন্য আপনারা দৌড়ি শুরু করেন। এটা কেন? তাহলে বোঝার চেষ্টা করেন যে অ্যাঙ্গার, ক্রোধ এবং ক্ষোভ আমরা সবাই জানি। মোরালেস আমরা যারা অস্ত্র দীর্ঘদিন ধরে অস্ত্র হোল্ড করি, আমরাও জানি যে ক্যান্টনমেন্টে অস্ত্র নিয়ে যাওয়াটা আমাদের জন্য সঠিক না। আমরা অনেক সময় চেক করেন, আমরা বলি না, কিন্তু আমাদের গাড়িতে থেকে ওই করে। কিন্তু এই সময়টা যখন আমাকে বলবে যে না মিস্টার রনি আপনি এটা যেতে পারবেন না, বা একটা আইন আছে আপনি ক্যান্টনমেন্টে ব্ল্যাক গ্লাস নিয়ে যেতে পারবেন না, তো যখন বাধা দেবে আমি তো সেটা যেতে পারবো না। কিন্তু অনেক সময় তারা এক্সকিউজ করে যে ঠিক আছে আপনি যান, সেটা ব্যাপার। তো সেইভাবে তারা যাচ্ছে, এবং এখানে যে ঘটনাটা ঘটছে, একজন প্রার্থীর যে ক্রোধ এবং ক্ষোভ সমস্ত প্রোটোকলের বাইরে চলে গেছে। নির্বাচন কমিশনের ভূমিকা কি? এক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা প্রথমত এই বিষয়টি সেটেল করা। এই কারণ হলো এখন আমাদের দেশে ভীষণ রকম একটা বজ্জাতি কাণ্ড কারখানা চলছে। জুলাই আগস্ট বিপ্লবের সময় আমরা জানি যে প্রায় 8,000-এর মতো অস্ত্র লুট হয়েছে। এর মধ্যে এসএসএফের যে একেবারে আল্ট্রা মডার্ন যে আমেরিকান অস্ত্রগুলো, ইটালির পেট্রো বারেটা থেকে শুরু করে AK-47 অস্ত্রগুলো লুট হয়েছে। সেই অস্ত্রগুলো আবারও কোথায় আছে আমরা জানি না। এর মধ্যে কিছু কিছু প্রার্থীকে বৈধভাবে অস্ত্র দেওয়া হয়েছে, তারা সেই অস্ত্রটা জমা না দিয়ে তারা এই মুহূর্তে ঘুরছে। অন্যদিকে সমাজে যারা দীর্ঘদিন যাবত তাদের নিরাপত্তার জন্য রাষ্ট্র তাদেরকে অস্ত্র দিয়েছে, সেই অস্ত্র আবার তাদেরকে থানায় জমা দিতে বলা হয়েছে। সবাই থানায় অস্ত্র জমা দিয়েছে 31 তারিখের মধ্যে। ফলে কি হলো আপনি দেখুন যে অবৈধ অস্ত্র নির্বিবাদে নির্দ্বিধায়, এখন আপনি ধরুন মিস্টার মতিউর রহমান চৌধুরী, ইউ আর এমিনেন্ট পারসন, আপনার একটা অস্ত্র রাষ্ট্র দিয়েছে, সবাই জানে যে এখন এই সময়টাতে আপনার কাছে অস্ত্র নেই। এখন আপনাকে যদি যে কোনো একটা অবৈধ অস্ত্রধারী আপনাকে একটা গুলি করে, জানে যে এরকম একটা ইম্পর্টেন্ট লোককে শোয়াই দিতে পারলে নির্বাচনটা বানচাল হয়ে যাবে। তো অ্যাজ লং অ্যাজ আমরা যারা বৈধ অস্ত্রের অধিকারী, আমাদেরকে নিরাপত্তা না দিয়ে আমাদের অস্ত্র নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে অবৈধ অস্ত্র উদ্ধারের নামে যে সকল অস্ত্র উদ্ধার হচ্ছে সেগুলো মানে চাকু, ছুরি, বেয়োনেট, পুরনো পিস্তলের ম্যাগাজিন, এই সমস্ত জিনিস হাস্যকর। আবার অন্যদিকে প্রার্থীদের একটা বিরাট অংশ, 2,000-এর মতো প্রার্থী, তাদের মধ্যে অল্প কয়েকজনকে আবার আপনি আর্মস ক্যারি করার সুযোগ দিয়েছেন। এখন এখানে নির্বাচন কমিশন মোরালি আসলে আমার কাছে মনে হচ্ছে এটা কোনো কথা বলার মতো শক্তি তাদের নেই, এই মুহূর্তে নেই। কেন নেই? আইন তো বলে স্বাধীন। না, সব কিছু স্বাধীন আছে, কিন্তু ওই যে বললাম যে আপনার একটা স্বাধীন হার্ট আছে, একটা কিডনি আছে, তো হার্টের সাথে কিডনির সঙ্গে তো একটা সংযোগ থাকা লাগবে। আমাদের এখানে আজকে দেখলাম সেনাবাহিনীর প্রধান, 3 বাহিনীর প্রধান বক্তব্য দিচ্ছেন, এই কথা কখনো হয়নি। যখনই আমার সমাজে আমি দেখছি অড কোনো কিছু হয়েছে, তখনই সেখানে আসলে মানে অদ্ভুত ঘটনা ঘটেছে। তিনি বললেন যে নির্বাচন না হওয়ার কোনো কারণ নাই, সেনাবাহিনী চাচ্ছে, পুলিশ বাহিনী চাচ্ছে, সবাই চাচ্ছে নির্বাচন। তো সেনাবাহিনী যদি 3 বাহিনী পুলিশ মানে 3 বাহিনী যদি নির্বাচন চায়, তাহলে নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই। ওনার এই কথাটার কারণে নির্বাচন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাদের কথায় তো নির্বাচন হবে না, তারা আমাদের এই প্রজাতন্ত্রের কর্মচারী, অক্সিলারি ফোর্স, সাহায্যকারী ফোর্স। তো সেই সাহায্যকারী ফোর্স অনুযায়ী তারা কী করবে, জনগণের আশা এবং আকাঙ্ক্ষাকে মাঠে বাস্তবায়ন করবেন। কিন্তু তারা যখন নিজেরা সিউরিটি দিচ্ছে নির্বাচন হবেই, তখন যারা নির্বাচন হবে না তাদের মধ্যে একটা জেদ চলে আসে, দেখি তুমি কেভাবে পারো, এই জিনিসগুলো হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে
ইলেকশন কমিশন যেটা কাজ করবে তাকে তো আইজি সাহেবের সাহায্য লাগবে, সেনাপ্রধানের সাহায্য লাগবে। এখন ডেইলি স্টার ভবন যখন আগুন লাগলো তখন তো বাংলাদেশে যাদের কথায় বলা হতো যে কিংবদন্তি, মাহফুজ সাহেব, মতিউর রহমান সাহেব, নুরুল কবির সাহেব, তারা বহুবার সেই প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সমস্ত কর্তা ব্যক্তিদেরকে টেলিফোন করে একটা পুলিশকে মুভ করাতে পারেনি। তো বুঝতে চেষ্টা করেন যে মানুষ হাহাকার করে, এবং ওই দিন ডেইলি স্টারের 30-35 জন লোক পুড়ে যেতে পারতো। তো ওই যদি এই অবস্থা হয় ওই দিনের অবস্থাতে, এখন তো পরিস্থিতি আরও খারাপ হয়েছে। অনেক ধন্যবাদ। যে প্রশ্নটা তুকি করেছিলাম যে নির্বাচন কমিশন কতটা স্বাধীন, যদি যেটা এই যে প্রশ্নটা নিয়ে তিনি রেফারেন্স টানলেন, ক্যান্টনমেন্টে একজন ক্যান্ডিডেট ঢুকতে যাচ্ছিলেন, নির্বাচন কমিশনের তো ক্ষমতা আছে এই ব্যাপারে একটা দায়িত্ব নিয়ে বলা কথা, তারা তো এখন তো কিছুই বলছেন না। নির্বাচন কমিশন স্বাধীন, আমাদের যেটা রনি ভাই বললেন যে কাগজে কলমে। বাংলাদেশের এখনকার যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন যদি এখন ধরেন হাসনাত আবদুল্লাহ বা নাহিদ ইসলাম অথবা আপনার ধরেন পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি, এই তিনজনের যে কোনো একজন অথবা এনসিপির কোনো একজন নেতা যদি বলে যে আমি নির্বাচন কমিশনে এখন যাব, দেখা যাবে যে চিফ ইলেকশন কমিশনার থেকে শুরু করে সব রেডি হয়ে থাকে তাকে রিসিভ করার জন্য। তো যখন এরকম একটা মানে শক্ত মেরুদণ্ড কাগজপত্রে থাকা একটা প্রতিষ্ঠানের ম্যান পাওয়ারের অবস্থা যদি এরকম হয়, যাকে মানে সবাইকেই খুশি করতে চায়, তারেক রহমান দেশের বাইরে মানে ঢাকার বাইরে রংপুরে যাবে মাজার জিয়ারত করতে, মানে এইটা যাওয়া যাবে না। এক দল কমপ্লেন করছে, ওনারা বলছে আপনি যায়েন না, যায় নাই। আরেক দল গিয়ে বলছে এটা করা যাবে না, হ্যাঁ করা যাবে না। আরেক দল বলছে এইটা করা যাবে না, হ্যাঁ ওইটাও করা যাবে না। এখন সবাইকে খুশি করার যে এজেন্ডা নিয়ে আপনি নেমেছেন, এই এজেন্ডা তো শক্ত মেরুদণ্ড সম্পন্ন লোক এটা এখানে নাই। আর এখানে যারা এখনও আছেন তাদের ব্যাকগ্রাউন্ডও কারো শক্ত না, এবং দুর্বল লোকগুলা বেছে বেছেই কিন্তু ইলেকশন কমিশনে দেয়া হয়েছে, যাতে করে সবার ধমক তারা সহ্য করতে পারে অথবা সবাই তাদের ধমক দিতে পারে, এরকম লোকগুলি কিন্তু দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এখন যারা আছে, এখন কেউ একজন নাই দাঁড়িয়ে বলবে আমি এটা করবো না বা এইটাই মানতে হবে, একজনও নাই। একজন মাহবুব তালুকদার নাই, একজন মাহবুব তালুকদার নাই। মাহবুব তালুকদার তো মানে বাংলাদেশের ইতিহাসে নির্বাচন কমিশনের স্মরণীয় একজন ব্যক্তি। তিনি কথা বলতেন, গার্ডস নিয়ে বলতেন, আইন জানতেন, তার আইন জানার নিজের সততা নিয়ে তার একটা অহংকার ছিল। তো এখন তারা অসৎ কি সৎ এই জায়গায় আমি জানি না, কিন্তু তাদের কারো কাছে আমার এখন পর্যন্ত মনে হলো কারো পার্সোনালিটি নাই। এর পার্সোনালিটি সম্পন্ন মানুষ যদি না থাকে ইলেকশন কমিশনে, সেই ইলেকশন কমিশনার শক্ত হবে কেন? দুর্বল হবে, এটি স্বাভাবিক। আগে তো এই যে পার্সোনালিটি, এই দুর্বল প্রতিষ্ঠান দিয়ে এত বড় আয়োজন কি সম্পন্ন করা সম্ভব? দুর্বল প্রতিষ্ঠান দিয়ে কারণ সম্ভব এই জন্য, কারণ সরকার তো দুর্বল। সরকার চিন্তা করেছে যে তার আরেকটা ইন্ডিপেন্ডেন্ট বডি যদি তার চেয়ে বেশি শক্ত হয়ে যায়, তখন তো সরকারের কথা শুনবে না। সরকারের এমন একটা বডি দরকার, এমন একটা লোক দরকার যেই কথা সরকারের কথার বাইরে যাবে না। অবিডিয়েন্ট মানে সার্ভেন্ট আর মানে গার্ডস সার্ভেন্টের মধ্যে ডিফারেন্স আছে। তো অবিডিয়েন্ট সার্ভেন্ট দরকার। অবিডিয়েন্ট সার্ভেন্ট দেখে দেখে কিন্তু ইলেকশন কমিশন গঠন করা হয়েছে। আপনি দেখেন চিফ ইলেকশন কমিশনার কিন্তু একবার আওয়াজ হয়েছিল যে তাকে রাখা হবে না, তিনি হাসপাতালেও ভর্তি হয়েছিলেন, নানা রকম ঝামেলা হয়েছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি এই কিন্তু ঘোষণা করেছিল যে এই নির্বাচন কমিশন থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত হবে। আরেকজন কিন্তু বলেছিলেন জুলাই সনদের উপর নির্ভর করে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন থাকবে কি থাকবে না। যখন তারা বলছিল যে নির্বাচন কমিশন থাকবে কি থাকবে না, তখন এইখানে যারা আছেন তারা থাকার জন্য অস্থির হয়ে গেছেন। কোনো না কোনোভাবে তাদেরকে থাকতে হবে, যার যেভাবে মানে লবি করা সেই লবিতে তারা ঠিকই আছে। এখন দুর্বলের সাথে দুর্বলের সম্পর্কটা, বন্ধুত্বটা মানে সহনীয় পর্যায়ে থাকে। দুর্বলের সাথে সবলের কখনো সম্পর্ক হয় না, কারণ দুই মেরুর জিনিস। নির্বাচন কমিশন যখন শক্ত মেরুর থাকবে, তখন সরকারের অনেক সিদ্ধান্তই মানতে পারে না তারা। আর দুর্বল যেহেতু, সরকারও দুর্বল, নির্বাচন কমিশনও দুর্বল, সুতরাং দুই দুর্বলে মিলে ইলেকশন যা করা সেটা করবে। এইবারের ইলেকশন পাহারা দিতে হবে জনগণকে, কারণ নির্বাচনের ফল দেরি হতে পারে, এটা কিন্তু অ্যানাউন্সমেন্ট আগে হয়ে গেছে।
কতদিন দেরি হতে পারে সেটা কিন্তু বলে নাই। এটা 2 দিন হইতে পারে, 3 দিনও হইতে পারে, 4 দিনও হইতে পারে। ইচ্ছা যে আমার এখনো সময় হয় না ইলেকশন মানে রেজাল্ট কাউন্ট করার বা রেজাল্ট প্রকাশ করার। কেন্দ্রে কেন্দ্রে প্রত্যেক প্রার্থী প্রত্যেক কেন্দ্র থেকে রেজাল্ট নিয়ে বেরোতে হবে, না হলে এই রেজাল্ট কিন্তু তারা 7 দিন 15 দিনে দেখতে পারবে কিনা জানি না। আবার ইলেকশন হওয়ার পরে এই ইলেকশন কমিশনের আইনে অথবা আমাদের সরকারের মধ্যে অন্তর্বর্তী সরকারকে বলা হয় নাই যে আপনি এতদিন পরে ইলেকশন করে কিন্তু আপনি চলে যাবেন। আপনি ইলেকশন করলেন কিন্তু আমার ইচ্ছা হলো আমি ক্ষমতা আমি দেব না, আমি 3 দিন 7 দিন 5 দিনের মধ্যে ওত নেব না। এখন ওতের ব্যাপার আসতেছে, এখন স্পিকার নাই, আবার ডেপুটি স্পিকার নাই। এখন ইলেকশন আরেকটা অপশন আছে, সরকার মনোনীত একজন লোক অথবা চিফ ইলেকশন কমিশনার। চিফ ইলেকশন কমিশনার পর্যন্ত যখন অপশন আসবে, চিফ ইলেকশন কমিশনার বলবে যে আমার অনেক কিছু করতে দেরি আছে, ফেব্রুয়ারিতে 12 তারিখে নির্বাচন হয়েছে, আমি আগস্টের 5 তারিখে ওত নেব, মানে সংসদ সদস্যদের শপথ পড়াবো। এখন কিছু করার নেই তো, শপথ তো আপনার যদি চিফ ইলেকশন কমিশনার পড়ায় তো চিফ ইলেকশন কমিশনারকে সরকার যা বলবে সেদিনই কিন্তু ওত হবে, এর আগে কিন্তু ওত হবে না। সুতরাং ইলেকশন হওয়ার পরেই 3 দিন 7 দিনের মধ্যে সরকার গঠন হয়ে যাবে, ওত হবে, রেজাল্ট হবে, এইটাও কেমন যেন একটু সন্দেহ সংশয় তৈরি হয়েছে। সুতরাং ইলেকশন হওয়া এবং ইলেকশন পরবর্তী সময়ে এই পর্যন্ত বহু ইলেকশনে রনি ভাই ইলেকশন করেছেন, আমাদের প্রস্তুতি থাকে, গণমাধ্যম এবং প্রার্থীদের প্রস্তুতি থাকে ইলেকশন পরে যাতে কোনো সহিংস ঘটনা না ঘটে, ইলেকশনের পরবর্তী সময়ে পরাজিত মানে বিজিত প্রার্থীর মধ্যে কোনো মারামারি যাতে না হয়। এইবার হবে উল্টাটা, সরকার যাতে কোনো কিছু ম্যানিপুলেশন করতে না পারে সেটা পাহারা দেওয়ার এইবারের প্রক্রিয়াটা হবে। তো সেই জায়গাটায় এরকম দুর্বল একটা ইলেকশন কমিশন সরকারের সেফ জার্নির জন্য খুব দরকার ছিল, সেটাই এবার হয়েছে। মানে রেজাল্টটা কি? রেজাল্টটা হলো আমরা আর মামুরা যা বলবো তাই, এটাই হবে, এর বাইরে তো কিছু হওয়ার সুযোগ নাই এবং ওই প্রক্রিয়াই যাচ্ছে। কিন্তু এখন বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো জোট, এখন তো আর দলগতভাবে কেউ ইলেকশন করতেছে না, জোটগতভাবে ইলেকশন করছে। সকল জোটের মধ্যেই এমন একটা অবস্থা হয়ে গেছে যে সবাই সরকার গঠন করতে পারে, সবাই সরকার গঠন করার জন্য প্রস্তুত হয়ে আছে। কোনো কোনো দলের তো এখন কে মিনিস্টার হবে সেই তালিকাও হয়ে গেছে। তো সেটা যখন মিনিস্টার ক্যাবিনেট হওয়ার জন্য তালিকা হয়ে যায়, সরকার গঠনের জন্য রেডি হয়ে থাকে, তখন ইলেকশন কি হইলো সেদিকে তো কারো নজর নাই। তারা জানে 12 তারিখে ইলেকশন হবে, ইলেকশন হওয়ার পরে যেদিনই সরকার গঠন হবে, আমরাই তো সরকারে আসতেছি, সমস্যাটা কি, হোক না কয়দিন পরে। মঞ্জু, এই পর্যায়ে আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ফ্রন্টলাইন, আমাদের সঙ্গে রয়েছেন গোলাম মাওলা রনি এবং মঞ্জুরুল ইসলাম, দুজনকে আবারও স্বাগত। গোলাম মাওলা রনি, আপনার কাছে, আপনি জানেন যে রাজনীতিতে মানে নির্বাচনে ধর্মের ব্যবহার আগেও হয়েছে, এখনও হচ্ছে, তবে একটু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। এইবার নির্বাচন কমিশন শুরুতেই ধর্মের ব্যবহার এই শব্দটি তারা এডিট করেছেন, এর কারণ কি? মানে এটা নিয়ে আমি মানে ইন ডিটেলস বলবো না, বাট সারা দুনিয়াতেই ধর্মকে এখন নয়, মানে শুধু ইসলাম ধর্ম নয়, যখন খ্রিস্টান ধর্ম ছিল তখনও, তার আগে যখন বৈদিক ধর্ম ছিল, হিন্দু ধর্ম ছিল, রাজনীতির সঙ্গে ধর্মের একটা সম্পর্ক আছে। এবং জনগণকে মানে একটা উর্দু কবিতা আছে, হাল তেরা চাল হ্যায় মকসুদ তেরা মাল হ্যায় লাখো কো আন্ধা কর দিয়া, পলিটিশিয়ানদের সম্পর্কে বলা হয়েছে, উর্দু শের, যে আপনি যখন মানুষকে মেন্টালি দমাতে চান, নিজেকে সুপ্রিয়ার বানাতে চান, তো যখন আপনার একটা ধর্মীয় লেবাস থাকে তখন নোবডি লাক্স এনি কোশ্চেন, আপনাকে একটা মিরাকেল কিছু মনে করবে। আর যদি আপনি ধর্মীয় লেবাস না থাকে, লোকজন জিজ্ঞেস করবে আচ্ছা ঠিক আছে, ইফ ইউ আর লিডার, শিক্ষাগত যোগ্যতা কি, আমার চেয়ে শক্তি বেশি নাকি, টাকা বেশি আছে কি না, তো সেক্ষেত্রে ধর্মটা হলো একটা সাধারণ হাতিয়ার। তো এটা সবসময় ব্যবহৃত হয়ে আসছে, এখনও হচ্ছে এবং আগামীতেও হবে। এখন এটা হলো যে এটার প্রতিক্রিয়াটা কি হচ্ছে। প্রতিক্রিয়া হলো অতীতের যে কোনো সময়ের চাইতে আমাদের যে ধর্মটা, এই ধর্মটা আগে যেমন দেখা গেল যে শুধু বলা হতো যে জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো,
এখন জামাতের কাউন্টার 4-5টা কিন্তু ইসলামী দল কিন্তু দাঁড়িয়ে আছে। আপনি যদি হেফাজতের মধ্যে দুটো অংশ দেখেন, তাবলিগ তারা এখনও ঘোষণা করেনি, কিন্তু তারা একটা বিরাট 1 কোটি লোক নিয়ে প্রায় একটা রাজনৈতিক শক্তি হয়ে তারা কিন্তু দাঁড়িয়ে আছে। তারা ডিক্লেয়ার করেনি, কিন্তু তাদের সে রয়েছে। চরমোনাই পীর সাহেব এই গত 17 মাস ধরে তার যে ক্ষমতা, তার যে সাংগঠনিক ক্ষমতা এবং তার যে দাপট পলিটিক্যাল সেক্টর, এটা জামাতের চেয়ে খুব বেশি কম বলে আমার কাছে মনে হচ্ছে না। জামাত ইটসেলফ এই সময়টিতে তারা রাষ্ট্র নিয়ে চিন্তা করছে, শরিয়া আইন নিয়ে চিন্তা করছে, সংবিধান, এমনকি এই প্রথম জামাত স্বাধীন সার্বভৌমভাবে হোক বা না হোক, তারা মনে করছে এককভাবে এই 10 দলীয় জোট নিয়ে তারা ক্ষমতায় যেতে পারবে, তারা প্রধানমন্ত্রী হবে, তারা সংবিধান প্রণয়ন করে সব কিছু করবে। এই যে তাদের যে বিশ্বাসের যে জায়গাটি, সেই জায়গাটি ইতিপূর্বে কখনো, এখন যে অবস্থা তার অর্ধেকটাও ছিল না। তারা মনে মনে স্বপ্ন দেখত। এখন এই যে একটা ইসলামিক রাষ্ট্র গঠন করার বা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার যে বাসনা, এই বাসনা আমাদেরকে তুরস্কের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়েছে। এই বাসনার সঙ্গে ইরানের সঙ্গে আমাদের যোগাযোগ ঘটিয়ে দিয়েছে। আইএসের সঙ্গে যোগাযোগ যে হয়নি আপনি বলতে পারবেন না। আফগানিস্তানকে একটা মডেল হিসেবে আমাদের, আপনি ইন্টারনেট খুললেই আপনি দেখবেন আফগানিস্তানের শত সমস্যা সত্ত্বেও দেশের লক্ষ লক্ষ তরুণ তারা মনে করছে যে আফগানিস্তানে যা কিছু হচ্ছে আমেরিকা চ্যালেঞ্জ করে এটাই আসলে হওয়া উচিত, মুসলমানদের ওইরকম শক্তি থাকা উচিত। তো এরকম একটা দক্ষিণপন্থা গ্রুপ প্রাতিষ্ঠানিকভাবে গত 17 মাসে যেভাবে তারা পিলার গেড়ে ফেলেছে, তাদের জন্য মধ্যপন্থা, লিবারেল যে ডেমোক্রেসি, তারপরে যেটাকে বলা হয় নিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ ডেমোক্রেসি, বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা ক্রমশ ফিকে হয়ে আসছে। আপনি চিন্তা করুন যে আওয়ামী লীগ তো নাই এখন, জিরো। এবং আওয়ামী লীগ যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, একটা সুন্দর গণতান্ত্রিক অবস্থা হয়, তো হয়তো আওয়ামী লীগ রাজনীতি করার একটা কন্ডিশনাল সুযোগ পাবে, কিন্তু ক্ষমতা আসা সুদূর পড়া হতো। তো এখানে যেটা আছে, আলোর বাতিঘর হিসেবে আছে বিএনপি। এখন বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে এই যে আমরা যে আমাদের যে প্রচলিত গণতন্ত্র, সেই গণতন্ত্রের পথে আমরা দিক দিক করে আগাতে থাকবো, বাধা হবে, সব কিছু হবে। কিন্তু ইনকেস যদি বিএনপি না আসে, জামাত যদি আসে ক্ষমতায়, জামাত আসার সঙ্গে আপনি এই মুহূর্তে একেবারে বুকে থাপ্পড় দিয়ে বলতে পারবেন না এখানে আপনি যে না রনি ভাই আপনি এটা অন্যায় বলতেছেন, জামাত আসতেই পারবে না। 5% ভোট নিয়ে 6% ভোট নিয়ে কী করে আসবে? বাট জামাত যে আসতে পারবে, সেটা ম্যাট্রিকুলাস ডিজাইন হোক, যেভাবে হোক না কেন, ইঞ্জিনিয়ারিং হোক, এটা কিন্তু এখন বিএনপির যারা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ তাদের মনে কিন্তু এই আতঙ্ক দেখা দিয়েছে। ইট ইজ পসিবল, কিন্তু এই পসিবিলিটিটাই আমরা কিন্তু এই 2024 সনের আগস্ট মাসে কল্পনাও করি নাই। ইট ওয়াজ আউট অফ ইন ইমাজিনেশন। তো এর ফলে কী হলো, কি দেখেন যে যদি জামাত কোনো কারণে ক্ষমতা আসে বা 7 দিনের জন্য যদি ক্ষমতা আসে, আপনি দেখবেন যে দেয়ার উইল বি নো মোর বিএনপি। আপনি বিএনপিকে এই আওয়ামী লীগের মতো এরকম একটা অবস্থায়, অসহায়, ভগ্ন, দুর্বল অবস্থায়, বিচ্ছিন্ন, ছেঁড়াবেড়া অবস্থায় দেখতে পাবেন। এবং সেই যে ইসলামপন্থীদের যে উল্লাস, তাদের যে দাপট, সেই দাপটে এই বাংলাদেশটাও দেখবেন যে একসময় মিশরের মতো হয়ে গেছে, অন্য দেশের মতো হয়ে গেছে। তো এরকম এই ইলেকশনকে কেন্দ্র করে আমরা আসলে একটা বেহেশত এবং দোজখের মাঝামাঝি একটা জায়গাতে আছি। এখানে যারাই জিতবে তারা মূলত বাংলাদেশের গণতন্ত্রকে একটা ট্রেডিশনাল ওয়েতে নেবে, অথবা এই একটা ইসলামাইজেশনের পথে নিয়ে যাবে, ভালো মন্দ সেটা পরের ব্যাপার। তো এইভাবে একটা দুটো পক্ষই সর্বশক্তি নিয়ে তারা একে অপরের সাথে যে টাগ অফ ওয়ার, 12 তারিখে যে একটা ভোট যুদ্ধে তারা নেমেছে, স্টিল নোবডি ইজ 100% শিওর হু ইজ গোয়িং টু বি উইন। কে যে উইন করছে আমরা কেউ বলতে পারছি না। অনেক ধন্যবাদ। এই প্রসঙ্গে আপনার কিছু বলা আছে? এই প্রসঙ্গে আমার বক্তব্য হলো যে আপনার 5ই আগস্টের 2024-এর 5ই আগস্টের পরবর্তী সময়ের যে মুভমেন্টটা হয়েছে, সেই মুভমেন্টের মধ্যে মেইন ফোকাসটা ছিল এন্টি ভারত, এবং এই যে অভ্যুত্থানকারীরা বা যারাই হোক, এটা হলো এন্টি ভারত মুভমেন্টটা হয়েছে। এই এন্টি ভারত মুভমেন্টটা আবার প্রো পাকিস্তান মুভমেন্টে প্রো পাকিস্তান হয়ে গেছে। তখন কথায় কথায় এই যে অনেকগুলা আরবি শব্দের কিন্তু জন্ম হয়েছে, ইনসাফ, ইনকিলাব, অনেকগুলো আরবি শব্দের কিন্তু জন্ম হয়েছে। যার মধ্যে ইনসাফ নাই সেও এখন ইনসাফ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতেছে, যার মধ্যে ইনকিলাব নাই সেও এখন ইনকিলাবের জন্য জান প্রাণ দিচ্ছে। তো সে এরকম একটা অবস্থায় মানে এই কিছু শব্দের ব্যবহার দিয়ে একটা নতুন চিন্তা, নতুন ভাবনা, নতুন একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। এই গ্রুপের কারণে মনে হচ্ছে যে বাংলাদেশে ইসলাম কায়েম ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু বাংলাদেশে কখনোই একদম ধর্মভিত্তিক রাজনীতি দিয়ে ইসলাম মানে ইসলামী শাসন ব্যবস্থা বাংলাদেশে কখনোই সম্ভব না, হবেও না।
এবং যে যেভাবেই হোক, হ্যাঁ, ক্ষমতার ভাগ হতে পারে, ক্ষমতার সাথে পার্লামেন্টে বিরোধী দল হতে পারে, বা পার্লামেন্টের একটা বড় একটা অনেকগুলো আসন নিয়ে হয়তো ইসলামী দল থাকতে পারে, কিন্তু ইসলামের নামে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা, শরিয়া আইন বাংলাদেশে কখনোই হবে না। এটা একদম গ্যারান্টি। এটা হবে হবে না কেন, মানে করতে পারবে না? পারবে না। বাংলাদেশের মানুষ আর যাই হোক ওইটা কিন্তু মানবে না। আপনি দেখবেন যে বাংলাদেশের মানুষের একটা অসম্ভব রকম মানে ক্যারেক্টার। আপনি দেখবেন যে ইউনিভার্সিটিতে একটা মেয়ে পড়ে, সেই মেয়েটার কোনো হিজাব নাই, কোনো ঘুমটা নাই, কিন্তু তার মা এমনভাবে হিজাব পরে আছে যে তার চোখটা ছাড়া আর কিছু দেখা যায় না। কিন্তু হওয়া উচিত ছিল কি, যেই মেয়েটা বিয়ে হয় নাই, যে হিজাব পরে নাই, যে বোরকা পরে নাই, তাকে যেন মানুষ না দেখে, সে যত পর্দায় থাকে। হওয়া উচিত ছিল এইটা, কিন্তু হয়ে গেছে উল্টাটা। যেই মহিলা বিয়ে হয়েছে, যার বয়স 50-60 হয়ে গেছে, তিনি খুব পর্দা করতেছেন, কিন্তু তার পাশেই কিন্তু তার মেয়েটা রিক্সা নিয়ে যাচ্ছে, দুই মা মেয়ে, ড্রেসে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। তার মানে কি, বয়স্ক মানুষটা সে কিন্তু একটা তরিকায় চিন্তা করে, আর যে ইয়াং মানুষটা, যে মেয়েটা, তার তরিকার চিন্তা কিন্তু আরেকটা। তো একই ঘরের মধ্যে যদি এরকম চিন্তার বৈপরীত্য থাকে, তো এই দেশে তো ওইটা হবে না। এটা খুব স্বাভাবিক বিষয়। কারণ এটার আরেকটা বিষয় হলো যে দেখেন, বাংলাদেশের একটা প্যাটার্ন আছে। কোনো মা তার মেয়ে আর তার ছেলের বউ দুইটাকে একরকম দেখে না। 90% মা ছেলের বউকে নিজের মেয়ের মতো দেখে না। মেয়ে যখন বাড়িতে বেড়াইতে আসে তখন একরকম আদর থাকে, আর ছেলের বউ যখন বাপের বাড়িতে যেতে চায় তখন বলে যে না মা, বউ তুমি 7 দিন পরে যাও। কিন্তু মেয়ে বাপের বাড়িতে যখন আসবে তখন কত তাড়াতাড়ি আসবে সেটার জন্য কিন্তু মা অস্থির থাকে। তো এই যে ঘরের মধ্যেই আপনার আমাদের ভিন্নতা, এইটাও কিন্তু আমাদের সংস্কৃতির একটা অংশ। কিন্তু 5ই আগস্টের পরে বাংলাদেশে এটা ইসলামী গোষ্ঠীর, ইসলামী ফোর্সের যে উত্থান ঘটেছে, এটাকে আপনি কিভাবে দেখবেন? এইটা উত্থানটা একটা ভ্যাকুয়াম। যদি এই জায়গায় আওয়ামী লীগ থাকতো আজকে, তো এই উত্থানটা কিন্তু হতো না। একটা শূন্যতার জায়গাটা তৈরি হয়েছে, কারণ আর তো কোনো দল নাই। এবং ইভেন কি যদি জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্সে না থাকতো, জাতীয় পার্টি যদি স্বাভাবিক রাজনৈতিক দলের কর্মকাণ্ড করতে পারতো, তাও কিন্তু এই ভ্যাকুয়ামটা তৈরি হতো না। এই ভ্যাকুয়ামের মধ্যে এরকম একটা বিষয় দাঁড়িয়ে গেছে। না হলে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ধানের শীষ, নৌকা এবং লাঙ্গল, সেই জায়গায় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে। শূন্যতার কারণে আমরা শূন্যতার মধ্যে অনেক কিছুই হয়ে যায়, শূন্যতার কারণে এই জিনিসটা তৈরি হয়েছে। কিন্তু বাংলাদেশে শরিয়া আইন কায়েম করার মতো পরিস্থিতি কখনোই হবে না, একদম আমি আমার বিশ্বাস থেকে বলতেছি আর কি। কারণ বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, কিন্তু ধর্মে অন্ধ না। একদম ধর্ম নিয়েই মানুষের চিন্তাটা, একদম ধর্মের বাইরে কিছু হবে না সেটা কিন্তু না। দেখি গোলাম মাওলা রনি কি এই প্রসঙ্গে মানে এই বলতেছে মঞ্জু ভাইয়ের সঙ্গে আমার মানে কখনোই দ্বিমত হয় না সাধারণত, কিন্তু আমার যে ঐতিহাসিক যতটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা দিয়ে আমি তার বক্তব্যের সঙ্গে কিছুটা দ্বিমত না, মানে আমি তাকে জাস্ট কমপ্লিমেন্ট সাপ্লিমেন্ট করতে চাই। আমি সাথে সাথে দেখতেছিলাম আসলে বাংলাদেশের সম্পর্কে, যেমন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, বা এরকম সবুজ দেশ আর কোনো দেশে নাই, এগুলো আমাদের আবেগের কথা বেসিক্যালি। কিন্তু আমাদের এই দেশগুলো হলো কি, সবসময় রাজনীতির সঙ্গে, রাষ্ট্রতন্ত্রের সঙ্গে, রাষ্ট্র ক্ষমতার সঙ্গে কমপ্লাই করেছে। এখানে একটা সময় হিন্দুরা বহু বছর, শত শত বছর, হাজার বছর রাজত্ব করেছে। বৌদ্ধরা মোর দ্যান 600 ইয়ার্স তারা রাজত্ব করেছে। আবার যখন দিল্লিতে সেই কুতুবুদ্দিন আইবেক সেখানে শাসন ক্ষমতায় বসলেন, তখন কিন্তু সঙ্গে সঙ্গে এখানে হযরত শাহজালাল শাহ রহমতুল্লাহ আসছে। বলে রাজনীতির সঙ্গে ধর্মের একটা সম্পৃক্ত আছে। এবং এখানে বাংলাদেশে যা হচ্ছে, বাংলাদেশের মানুষ আরও আনপ্রেডিক্টেবল। আপনি যদি পাকিস্তানের কথা চিন্তা করেন, পাকিস্তান এবং সৌদি আরব, এই দুটো রাষ্ট্রের যে ঐতিহাসিক ভিত্তি, আমি পাকিস্তানের কথা বলি, যে আলেকজান্ডার যখন এলেন তারও 300 বছর আগে পাকিস্তানে একটা বিশ্ববিদ্যালয় ছিল, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। তারও 3000 বছর আগে, আলেকজান্ডারও 3000 বছর আগে, দেয়ার ওয়াজ 2 সিটি, মানে সেখানে সভ্যতা মজুদ উঠেছে, মহেঞ্জোদারো এবং হরপ্পা। এবং সেখানে এই যে এখন আমরা যে ডেমোক্রেসি বলি, এইরকম ডেমোক্রেসি ছিল সেই জায়গাটাতে, যেটা আর্যরা এসে ধ্বংস করে ফেলে। এখন সেই পাকিস্তান, যারা কিনা সারা পৃথিবীতে আর্য সভ্যতার পাদভূমি, সেখানে এখন কি হচ্ছে? ইসলামাইজেশন।
আপনি আফগানিস্তানের কথা চিন্তা করেন, আফগানিস্তানে কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি এবং বৌদ্ধদের সবচেয়ে বড় যে জায়গাটা ওটা আফগানিস্তানে। এমনকি যখন আলেকজান্ডার এখানে আক্রমণ করলেন, আলেকজান্ডার কিন্তু এখানে আরেকটু হলে পরাজিত হয়ে যেতেন, ফলে ওখানকার রাজার মেয়েকে বিয়ে করে, রোকসানা তাকে বিয়ে করে তাকে কিন্তু এখান থেকে তাকে চলে যেতে হয়েছিল। এবং অ্যাট দ্যাট টাইম কোনো রকম মানে আফগানিস্তান কখনোই একটা রাষ্ট্র, ধর্মভিত্তিক রাষ্ট্র কোনো দিন ছিল না। এবং আপনি এই যে রুশ জমানাতে গিয়ে দেখেন, যেখানে যে নজিবুল্লাহ সাহেব যখন ছিলেন, আফগানিস্তান এবং ইরানের আধুনিকতা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। তো ইরানের মতো জায়গাতে যদি হিজাব আসতে পারে, যেখানে 5000 বছরের ইতিহাসে কখনই এখন অবগুণ্ঠিত নারীকে ইরান দেখেনি, তারা কৃষ্টি কালচার, তো সেই তুলনায় আমাদের শাসন ক্ষমতার আগেই আমরা সারা শরীর অবগুণ্ঠন দিয়ে ঢেকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছি। তো এখানে এই যে যখন রাষ্ট্র ক্ষমতা এসে যাবে, যারা এই কাজ করে ফেলেছে তাদের দায়িত্ব হবে, সুন্নতির দায়িত্ব হবে আরও 10 জন সাক্ষী জোগাড় করার। এমনকি আমরা 3 জন যে আছি, আমাদেরকে যদি বোরকা পরে ভবিষ্যতে ঘুরতে হয়, খুব অবাক করার মতো কিছু থাকবে না। ওয়েল 30 সেকেন্ড আছে। না, আমরা চাই না, আমরা পর্দাতে বিশ্বাস করি, আমরা সবাই পর্দা মানুক, কিন্তু পর্দা শুধু কাপড়ের পর্দা দিলে হবে না, চোখের পর্দা, অন্তরের পর্দা লাগবে। কিন্তু কাপড় দিয়ে শরীর ঢাকলেই তো পর্দা হয় না। আমি দেখা গেল যে যে সব পুরা শরীর ঢেকে রেখেছে, কিন্তু চোখ দিয়ে যা দেখার সব দেখে ফেলেছে। অন্তরটা যদি ঠিক না থাকে, অন্তরের পর্দাও লাগবে, চোখের পর্দা, অন্তরের পর্দা, হাতের পর্দা, পায়ের পর্দা, সব কিছুর পর্দা লাগে কিন্তু। কারণ হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন মুখটা বন্ধ করে দিবে, সকল অঙ্গ প্রত্যঙ্গ যার যার কৃতকর্মের কথা কিন্তু বলতে মানে কি 5ই আগস্ট থেকে আমরা এটাই পেলাম? এটাই পেলাম, এটাই সিলচাপ্পু সহকারে পেলাম। অনেক ধন্যবাদ গোলাম মোল্লা রনি, মঞ্জুরুল ইসলাম আপনাকেও। তো শোভন, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।